বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনিবার্য কারণবশত গতকালকে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। সরি, ক্লাসটি বোধহয় আজকেই ছিল। তো সময়টা আসলে 3:30টায় দেওয়া ছিল। তো সেখানে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম যে 5:30টায় ক্লাস অনুষ্ঠিত হবে। তো সেই সূত্র মতেই আমরা 5:30টায় আজ ক্লাস শুরু করলাম। তো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি শুভমণ্ডল নামে একজনকে। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু কথা বলেন, শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? শোভা, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার না আচ্ছা, না, পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে দেখেন দুইটা আচ্ছা। ইনফরমেশন দেওয়া হয়েছে আপনাদেরকে। একটি ইনফরমেশন দিয়েছি গ্রুপ এ এর উপরে, প্রায় বোধহয় 90 থেকে 100 এর মতো একটা মাল্টিপল চয়েসের শীট আমি আপনাদেরকে দিয়েছি। আজকে গ্রুপে দেখবেন, আমি সেন্ড করেছি দুপুর নাগাদ বোধহয়। ওটা এক নজরে আপনারা একটু বাসায় দেখবেন। আশা করা যায় এর মধ্য থেকে সেম পার্সেন্ট এমসিকিউ আসবে। এ পর্যন্ত মোটামুটি যতদূর আমি দেখেছি পরীক্ষায় মোটামুটি এমসিকিউ এর মধ্যে এসেছে। তো ওটা দেখবেন। তো আজ আমরা এই ক্লাসে কিন্তু ঠিক এই তিনটা স্টেপে, অর্থাৎ গ্রুপ এ, বি এবং সি এর উপরে ভিত্তি করেই একটা ক্লাস আমি রেডি করেছি। তো গ্রুপ এ এবং বি এর উপরে ক্লাসটা মূলত রেডি করা হয়েছে। তো গ্রুপ এ তে এখানে 7 এমসিকিউ আছে। এবং এই যে এমসিকিউ গুলো আপনাদেরকে করাচ্ছি এগুলো কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের যে বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন বছরে এই যে পরীক্ষা হয়েছে এই বছরের পরীক্ষাগুলোতে আপনাদের এসেছে। তো এখানে নাম্বার 1 আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। সে এখন খুব কষ্টে আছে। এই প্রশ্নটা কিন্তু আসছে আপনাদের এমসিকিউ এ। মেবি এটা আইসিটি তে নয়, এটা ফাইন আর্টসে বিজনেস ইংলিশে এসছে। তো হি ইজ ভেরি, গ্যাপ এখানে রয়েছে নাও। এই গ্যাবে হার্ড আপ আছে, হার্ড অফ আছে, হার্ড টু আছে এবং হার্ড ইন আছে। তো আমি এখানে কিন্তু সবগুলো আপনাদের উত্তরটাকে সিলেক্ট করে দিয়েছি, আপনারা জাস্ট বাসায় একটু দেখে নেবেন। তো হার্ড আপ শব্দের অর্থটা এখানে কষ্টে থাকা, কষ্টে জীবন ধারণ করা বা জীবন যাপন করা, এই জন্য হার্ড আপটাকে সিলেক্ট করা হয়েছে। ঠিক এভাবে আমরা পরবর্তী বিতে দেখেন উড ইউ মাইন্ড। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে কিন্তু বলে যাব, সংক্ষিপ্ত ভাবে, কারণ আমি গ্রুপ বি তে যেটা রয়েছে এই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। এখানে সহজ কিছু এমসিকিউ, এই জন্য আমি খুব সংক্ষেপে কিন্তু বলে যাব। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, জিজ্ঞাসার থাকে, তাহলে আমাকে আপনারা বলবেন। তো উড ইউ মাইন্ড, আমরা জানি যে উড ইউ মাইন্ড এর পরে যখন কোনো ভার্ব আসে তখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়। এটা বোধহয় আপনাদের জানা আছে যারা অনলাইন ক্লাসে আছেন। তো উড ইউ মাইন্ড এর পরে যখন কোনো ভার্ব থাকে এই ভার্বটা আলটিমেটলি কি হয়? ভার্ব ওয়ান প্লাস কি হয়? আইএনজি হয়। তাহলে এই সূত্র মতে কিন্তু এখানে চারটা যে অপশন রয়েছে, প্রথমটা হচ্ছে চেকিং, সেকেন্ড টু চেক, থার্ড চেক এবং ফোর্থ হচ্ছে চেক। তো এখানে এই সূত্র ধরে যে অ্যাকর্ডিং টু দ্য রুল, দ্য ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট ইন দিস সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে ফার্স্ট ওয়ান যেটা রয়েছে চেকিং, এটা কিন্তু কারেক্ট। তো আমরা চেকিংটা কারেক্ট করেছি। এরকম ধরনের এমসিকিউ আসতে পারে। এরপরে দেখেন সি নাম্বার, বাই অ্যান্ড লার্জ মিনস, বাই অ্যান্ড লার্জ কিন্তু একটা ফ্রেজ। এটা কিন্তু সবগুলো কিন্তু পরীক্ষায় আসছে আপনাদের। এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কিন্তু আমি ক্লাসটা মানে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করি। বাই অ্যান্ড লার্জ এটা হচ্ছে একটা ফ্রেজ, আমরা জানি। এবং এর অর্থটা হচ্ছে সাধারণত, মোটের উপরে বা অধিকাংশ ক্ষেত্রে। আপনারা মনে রাখবেন যে এরকম ধরনের অর্থ কিন্তু এখানে বাংলায় দেয়া থাকবে না। শুধুমাত্র ফ্রেজটা থাকবে এবং ফ্রেজ মিনস, এর অর্থ মিনস একটা ড্যাশ থাকবে। এরপরে আপনাকে উত্তরটাকে খুঁজে বের করতে হবে, এবং উত্তরটাকে খুঁজে বের করার জন্য ফার্স্টলি যেটা আপনার জানা প্রয়োজন, ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য হচ্ছে এই যে সেন্টেন্স বলি আর ইডিয়াম ফ্রেজ বলি। এটা কিন্তু ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ। এই ইডিয়াম ফ্রেজের অর্থটা কিন্তু আপনাকে বাংলায় জানতে হবে, এটাই হচ্ছে প্রথম শর্ত। যদি আপনি বাংলায় অর্থ এটা জানতে পারেন তাহলে কিন্তু ইট ইজ ইজি টু আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান, তাহলে কিন্তু সিলেক্ট দ্য রাইট ওয়ান। তাহলে কিন্তু সঠিকটাকে মানে খুঁজে বের করা একটা সহজ হবে। তো বাই অ্যান্ড লার্জ এর অর্থ হচ্ছে মোটের উপরে বা সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে। তো এখানে এভরিহোয়ার, এভরিহোয়ার মানে সর্বত্র, ভেরি লার্জ মানে বড় পরিসরে, মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে, ফার অ্যাওয়ে মানে অনেক দূর। তাহলে এই চারটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু থার্ড ওয়ান অর্থাৎ সি ইজ কারেক্ট ইন দিস
গ্যাপ, এই গ্যাপে কিন্তু সিটা হচ্ছে কারেক্ট। ইফ উই ইনসার্ট ইন দিস পজিশন দ্য ওয়ার্ড সি মোস্টলি, তাহলে কিন্তু দেন দা ইডিয়াম ফ্রেজ, ইডিয়াম ফ্রেজটা তখন কি করবে, পুট হিজ মিনিং অর হার মিনিং, তার অর্থটা কিন্তু সে বলতে পারবে। তো মোস্টলি শব্দটা আমরা এখানে কিন্তু লিখতে পারি যে মোটের উপরে বা সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে মোস্টলি। এরপর নাম্বার ডি, ডিতে আছে হি কুডেন্ট উইন বাট লার্নড এ লট, হিজ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট। এই যে সেন্টেন্সের মধ্যে আমরা যেটা দেখছি, হি কুডেন্ট উইন, সে উইন করতে পারলো না, বাট লার্নড এ লট, কিন্তু অনেক শিখতে পারলো। উইন করতে পারলো না, বাট কি শিখতে পারলো অনেক। দেখেন এই বাট যে ওয়ার্ডটা এখানে ইনসার্ট করা হয়েছে, এই the word but is inserted in the middle point of the two sentences, দুইটা সেন্টেন্সের মিডল পয়েন্টে কিন্তু বার্ডটাকে ইনসার্ট করা হয়েছে, সো দ্যাট এই বার্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাকে এখানে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু লেখা আছে আমার অপশনগুলোর মধ্যে an adverb, a verb, an adjective, a conjunction। তো আমরা জানি যখন কোনো ওয়ার্ডকে, দুটো ওয়ার্ডকে কনজাং করে কোনো ওয়ার্ড, তখন সেটাকে কনজাংশন বলে। দুটো সেন্টেন্সকে যখন কোনো ওয়ার্ড যখন কোনো ওয়ার্ড সংযোজন করে, তখন সেটাকে আমরা কনজাংশন বলি। সো এখানে পার্ট শব্দটা কিন্তু কনজাংশন। সো আমরা কিন্তু ডি কে এখানে সিলেক্ট করেছি, কারণ এই পার্টটাকে যদি আমরা এখান থেকে উঠিয়ে দিই, এখান থেকে যদি অমিট করে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি দুইটা সেন্টেন্স স্বাধীন হয়ে যাবে এবং পরবর্তী সেন্টেন্সের প্রথম অংশে একটা সাবজেক্ট বসানো লাগবে এবং মাঝখানে একটা কিন্তু ফুল স্টপ দিতে হবে, তখন দুইটা স্বাধীন সেন্টেন্স কিন্তু এখানে আলটিমেটলি স্থাপিত হবে। সো এই বার্ড ওয়ার্ডটা কিন্তু এখানে কনজাংশন হিসেবে উপস্থিত হয়েছে। তো আমরা এখানে কনজাংশনকে সিলেক্ট করেছি, এই যে কনজাংশনকে আমরা সিলেক্ট করেছি। তো নেক্সট ই, নাম্বার ই তে কি আছে আমরা দেখি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রফিট। প্রফিট শব্দ, এই প্রফিট শব্দটার অ্যান্টোনিম ওয়ার্ডকে খুঁজে বের করতে হবে। তো প্রফিট শব্দের অর্থ হচ্ছে অলস। তো এই জাতীয় কোনো প্রশ্ন যদি আমাদের আসে, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। ইটস ভেরি হার্ড টু আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান, বিকজ ওয়ার্ডটা হচ্ছে বস্তি আননোন, অধিকাংশ ক্ষেত্রে অপরিচিত ওয়ার্ড, ক্ষেত্র বিশেষে কিন্তু প্রায় সবাই কাছে অপরিচিত। এই ওয়ার্ডটার অর্থ যদি আমরা জানতে না পারি, তাহলে কিন্তু এটা আইডেন্টিফাই করা অনেক কঠিন হয়ে যাবে। তো ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে, আমরা কি বললাম, অলস। তো এখানে আইডিল শব্দ যেটা রয়েছে এর অর্থ অলস, ইন্ডোলেন্ট এটাও অলস, লেজি এটাও অলস। তো তিনটা অলস আলটিমেটলি এই প্রফিট শব্দের সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। বাট আমরা যদি এটার সিনোনিম অর্থ চাইতাম, তাহলে কিন্তু এই তিনটাই কিন্তু একটা ভ্যারিয়েশন, একটা মানে কি বলা যায়, যে তিনটাই কিন্তু সমার্থক ওয়ার্ড হিসেবে বিবেচিত হতো, তখন কিন্তু আমরা এটাকে সিলেক্ট করতে পারতাম না। সো আমাদেরকে চাইছে অ্যান্টোনিম, তাহলে ট্রাফিক শব্দের অর্থ যদি অলস হয়, তাহলে যে অলস না, সক্রিয়, এটা কিন্তু এই তথ্যটাকে আমাদের গ্রহণ করতে হবে। সো দ্যাট সি, অপশন সি ইজ কারেক্ট ইন দিস পজিশন, বিকজ ট্রাফিক is treated as idle, indolent, or lazy. So the antonym of the word traffic is active. অ্যাক্টিভটা হচ্ছে কিন্তু এখানে আলটিমেটলি কি হয়েছে, আমাদের অ্যান্টোনিম ওয়ার্ড হিসেবে বিবেচিত হয়েছে। নাম্বার জি, এখানে আমরা দেখছি when the owner offered tea, যখন ওনার মালিক অফার প্রস্তাব করলো টি, অর্থাৎ টি খাওয়ার প্রস্তাব করলো, দ্য পোয়েম, তখন কি করলো, ডিসলাইক ইট, এখানে একটু ভুল হয়েছে। দ্য পোয়েট, পোয়েট তখন কি করলো, ডিসলাইক ইট। পোয়েট ডিসলাইক ইট। এখন দেখেন হোয়েন যুক্ত একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের উভয় অংশ অর্থাৎ দুইটা পার্ট থাকে, এই সেন্টেন্সের দুইটা পার্ট রয়েছে। অফারটি, দ্য ওনার অফারটি একটা পার্ট, দ্য পোয়েট গ্যাপ ইট এই আরেকটা পার্ট, মাঝখানে কিন্তু কমা রয়েছে এবং হোয়েন প্রথমে সংযুক্ত করা হয়েছে। এই হোয়েন যুক্ত সেন্টেন্স যখন দুইটা সেন্টেন্সকে সম্পৃক্ত করবে, তখন দুইটা সেন্টেন্স কি কিন্তু কি করবে, একই টেন্সকে কিন্তু তারা
ইয়ে করবে, একই টেন্সকে তারা রিসিভ করবে, এটাই হচ্ছে শর্ত। তো আমাদের প্রথম অংশ when যুক্ত সেন্টেন্সটা আলটিমেটলি এখানে কিন্তু আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সো দ্য লাস্ট ওয়ান অর্থাৎ নেক্সট সেন্টেন্স মাস্ট বি ট্রিটেড অ্যাজ এ ফার্স্ট ইনডেফিনিট টেন্স। স্লাইড, এখানে আমরা স্লাইড করব, কারণ আমাদের when যুক্ত সেন্টেন্সের ফার্স্ট যে পার্ট রয়েছে এই পার্টটা অবশ্যই এখানে বিবেচিত হয়েছে ফার্স্ট ইনডেফিনিট অর্থাৎ ইয়ে টু দিয়ে ভার্ব টু দিয়ে, সঙ্গত কারণে আমরা সেকেন্ড অপশনটাকে আমরা কি করব, এখানে ভার্ব টু করব। তো এখানে আমাদের আছে ডিসলাইক, আরেকটা আছে ডিক্লাইন, আরেকটা আছে ডিসওয়াবে। ডিসওয়াবে শব্দের অর্থ হলো অমান্য করা। তো অমান্য করা এই সেন্টেন্সের সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। ডিসলাইক এটা সঙ্গতিপূর্ণ, সো দ্যাট এই সেন্টেন্সটা একদিকে যেমন অর্থগত দিক দিয়ে এটাকে স্টেট করার চেষ্টা করতে হবে, অর্থাৎ এটাকে ট্রাই টু আইডেন্টিফাই the right one depending on the meaning of this sentence, এই সেন্টেন্সের মিনিং এর উপরে ভিত্তি করে এটাকে সিলেক্ট করতে হবে। on the other hand এটা কিন্তু আপনাকে must be followed the rules of grammatical rules, based on the first one of this sentence, when added the when word when, অর্থাৎ word whenটাকে যখন অ্যাড করা হয়েছে তখন ওই সেন্টেন্সটার দুইটা পার্ট সেম টেন্সকে ক্রিয়েট করবে, এটাই হচ্ছে মূল কথা। সো আমরা পাস্ট টেন্সকে আমরা এখানে নিয়ে আসবো, ভার্ব টু কে নিয়ে আসবো, কারণ when যুক্ত সেন্টেন্সের ফার্স্ট ওয়ান কি করা হয়েছে, দ্য ওনার অফার্ড। এই যে অফার্ড শব্দটা এখানে দেখছেন, এই অফারটা কিন্তু আলটিমেটলি এটা কি করা হয়েছে, ভার্ব টু তে আছে, আলটিমেটলি কিসে আছে, ভার্ব টু। এবং এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভার্বের জায়গা। সো আমাদেরকে এই অংশের এই ভার্বটা যদি ভার্ব টু হয় তাহলে এই অপশন গুলোর মধ্যে যারা ভার্ব টু আছে তাদেরকে এখানে আসার কথা। এখন সূত্র মতে কিন্তু এরা এই যে তিনটা অপশন এখানে রয়েছে এই তিনটা অপশনের সবাই কিন্তু এখানে আসার কি যোগ্যতা তাদের রয়েছে। বাট যখন আমরা এই সেন্টেন্সের গ্রামাটিক্যাল দিকটা বিশ্লেষণ করবো, অ্যানালাইসিস করব, তখন সবাই যোগ্য এখানে আসার। বাট যখন আমরা এটার অর্থগত দিক বিবেচনা করব তখন কিন্তু এখানে অপশন ওয়ানটাকে আমরা রিসিভ করব, কারণ অপশন ওয়ানকে যদি আমরা এখানে রিসিভ করি তাহলে এই সেন্টেন্সটা তার অর্থটাকে ডিক্লেয়ার করতে পারবে। সো অপশন ওয়ান ইজ কারেক্ট ইন দিস সেন্টেন্স। when the owner of party, যখন ওরার অর্থাৎ ব্যবসায়ী বলি বা দোকানদার বলি বা মালিক বলি বা মুনিব বলি, সে কি করলো, অফারটি টির প্রস্তাব করলো, দ্য পোয়েট ডিসলাইকড ইট, তখন পোয়েট এটাকে স্লাইড করলো অর্থাৎ অপছন্দ করলো, অর্থাৎ তাকে না খাওয়ার কথা বললো। তো এখানে আমরা ডিসলাইকটাকে সিলেক্ট করলাম অর্থগত এবং গ্রামাটিক্যাল দুইটা দিক বিবেচনা করে। এরপরে এইস আমরা লাস্ট ওয়ানকে আমরা এখন অ্যানালাইসিস করছি। মেনি অ্যাক্সিডেন্টস, অসংখ্য দুর্ঘটনাগুলো এট দ্য ফ্যাক্টরিতে, অর্থাৎ ফ্যাক্টরির অসংখ্য দুর্ঘটনাগুলো গ্যাব ওয়ার্কার্স ডু নট রিড ওয়ার্নিং সাইন, অর্থাৎ এই যে অধিকাংশ দুর্ঘটনাগুলো ফ্যাক্টরিতে যা হয় ওয়ার্কারদের, এটা কার কারণে হয়, যে তারা ওয়ার্নিং সাইনটাকে কিন্তু কি করে না, পড়ে না। তাই ওয়ার্নিং সাইনটাকে তারা গুরুত্ব দেয় না। ওয়ার্নিং যে নিদর্শনগুলো রয়েছে এগুলোর উপরে তারা গুরুত্ব দেয় না, বিধায় কি হয়, আর কস্ট এর কারণ হয়, বিকজ কারণ ওয়ার্কার্স ডু নট রিড ওয়ার্নিং সাইন, ওয়ার্কাররা ওয়ার্নিং সাইনকে গুরুত্ব দেয় না। এখন দেখেন বিকজ যুক্ত সেন্টেন্স রয়েছে এবং ফার্স্ট ওয়ান অর্থাৎ বিকজ এখানে কনজাংশন হিসেবে আসছে, এবং ফার্স্ট ওয়ান অর্থাৎ প্রথম যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে মেনি অ্যাক্সিডেন্টস অ্যাট দা ফ্যাক্টরির অধিকাংশ দুর্ঘটনাগুলো, আর কস্ট এটার কারণ হয়, আর কস্ট এর কারণটা হচ্ছে কি, যে এটা সংঘটিত হয়, এর কারণটা হচ্ছে ওয়ার্কাররা পড়ে না, সতর্ক বার্তাকে তারা পড়ে না, অর্থাৎ গুরুত্ব দেয় না। তাই এখানে রয়েছে দেখেন ইজ দ্য কজ অফ, তাহলে এই অংশটা কিন্তু সঠিক নয়, আর এ কজ অফ সঠিক নয়, এবং আর কস্ট বাই এটাও সঠিক নয়, কারণ এই সেন্টেন্সের প্রথম অংশটা হচ্ছে রয়েছে আলটিমেটলি প্যাসিভ মুডে রয়েছে। সো আমরা এখানে আর কস্ট এই অংশটাতে আমরা সিলেক্ট করব। এরপর আমরা গ্রুপ বিটাকে শেষ করলাম এখানে, এখন আমরা গ্রুপ এ কে শেষ করলাম, এখন আমরা গ্রুপ বি এর উপরে
দেখি একটা প্রশ্নের উপরে কথা বলবো। তো গ্রুপ এ সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা? এই যে মাল্টিপল চয়েস গুলো আমি এখানে দেখালাম, এখানে কি আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? জি স্যার, না। বুঝতে পেরেছেন সবগুলো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কোনো স্যার, প্রশ্ন এইরকম থাকলে- এইরকমই প্রশ্ন আসবে স্যার? জি, বলছি স্যার, পরীক্ষায় এইরকমই প্রশ্ন আসবে? হ্যাঁ হ্যাঁ, এরকমই প্রশ্ন আসবে, এর বাইরে আর কি হবে? এরকম ধরনের প্রশ্ন আসবে সব। এটা আচ্ছা আচ্ছা, টেনশনের ঠিক কিছু আছে। নাই, এরকম ধরনের প্রশ্ন আসবে। তো আমরা গ্রুপ বি এর উপরে এখন একটু কথা বলি দেখি। গ্রুপ বি তে আমরা দেখছি, এখানে দেখেন। হ্যাঁ, কিছু বলছেন? গ্রুপ বি তে এখানে আমরা নিয়ে আসছি, দেখেন, একটা শর্ট কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর বস অ্যাবাউট ইউর সেলস এনভায়রনমেন্ট। এই জাতীয় কনভারসেশন গুলো কিন্তু বেশি ভাগ আসতে দেখা যায়। কারণ কি? এই কনভারসেশন গুলো কিন্তু বিজনেস ইংলিশের সাথে জড়িত। দেখেন, এখানে যে বিষয়টা সিলেক্ট করা হয়েছে, এটা হচ্ছে বস এবং আপনি, অধীনস্থ কর্মচারী, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। এই দুজনের মধ্যে কথা হচ্ছে কি? আপনার কোম্পানির পণ্যটা আপনি বাজারে বাজারজাত করবেন। তো বাজারজাত করতে গেলে রুট লেভেলে যারা থাকে, অর্থাৎ লোয়ার লেভেলে যারা থাকে, এরা কিন্তু বাজারকে মনিটরিং করে বেশি, এবং এদের কাছ থেকে তথ্য নিয়েই কিন্তু যারা বস রয়েছে, তারা এই তথ্যটা বিবেচনা করে, তথ্য সূত্রকে কাজে লাগিয়ে তারা সেলসের এনভায়রনমেন্টটা কেমন হতে পারে, এটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। তাই এই জুনিয়র যিনি রয়েছেন, তিনি সিনিয়রের সাথে পরামর্শ করছেন যে একটা পণ্য বাজারজাত করতে হবে, এবং এই বাজারজাত করতে যে তারা কি কি সমস্যার মুখোমুখি হতে পারে, অথবা সমস্যা না মুখোমুখি হয়ে তারা সহজে এই পণ্যটা বাজারজাত করতে পারে, এই ব্যাপারে হচ্ছে এখানে একটা কনভারসেশন। দেখেন, খুব সংক্ষেপে এখানে লেখা হয়েছে, মাই সেলফ, মে আই কাম ইন স্যার? স্যার, আমি কি আসতে পারি? বস বলছে, ইয়েস, কাম ইন, হাউ আর ইউ? হ্যাঁ, আসো। তুমি কেমন আছো? মাইসেলফ, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ স্যার, তোমাকে ধন্যবাদ। বস বলছে, হোয়াট ইজ ওয়ান্টিং? বস বলছে যে, তোমার চাওয়া কি, তুমি কি চাও? মাইসেলফ, এবার আমি বলছি, অ্যাকচুয়ালি আই হ্যাভ কাম টু ডিসকাস অ্যাবাউট দ্য নিউ লঞ্চিং প্রোডাক্ট ইন মাই এরিয়া। বলছে, আমি আসছি যে একটা নতুন কি বলা যায় যে পণ্য আমার এরিয়ায় বাজারজাত করার জন্য আলোচনা করতে। বাট ইজ দেয়ার এনি প্রবলেম ইন দিস রিগার্ড? কিন্তু এই ব্যাপারে এখানে বস তখন কি বলছে, বাট কিন্তু ইজ দেয়ার এনি প্রবলেম ইন দিস রিগার্ড, এই সম্পর্কে কি কোনো আসলে সমস্যা আছে নাকি? আমি বলছি, একটা নতুন প্রোডাক্ট কি করব, আমার এরিয়ায় আমি লঞ্চিং করব, মানে শুরু করব, আর কি একটা প্রোডাক্ট দিব। এখন বস বলছে যে এই জাতি এখানে এই পণ্যটা বাজারজাত করতে কোনো ধরনের সমস্যা রয়েছে। তখন আমি বলছি কি, মাইসেলফ, নো, না স্যার, আই নো, আমি জানি, দ্যাট ইজ দ্যাট দিস এরিয়া ইজ ভেরি অ্যামাজিং অফ প্রফিটেবল। এই এরিয়াটা অত্যন্ত প্রফিটেবল হবে, লাভজনক হবে ফর দ্য নিউ লঞ্চিং প্রোডাক্ট, এই নতুন পণ্যের জন্য অত্যন্ত লাভজনক হবে, আমি বলে দিলাম। এবার বস বলছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, ফর ইউর রেসপন্সিবল অর্স, তোমার ইতিবাচক কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। মাইসেলফ, তখন আমি বলছি, সি ইউ এগেন, পরে দেখা হবে ইন দ্য টাস্ক। কাজের ফাঁকে ফাঁকে আমরা প্রায়ই বলি যে চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকে দেখা হবে, এরকম ধরনের একটা তথ্য এখানে দেওয়া হয়েছে যে সি ইউ এগেন ইন দ্য টাস্ক, কাজের ফাঁকে ফাঁকে দেখা হবে, অর্থাৎ সবাই সবার কাজের মধ্যে এঙ্গেজ থাকবে, মাঝে মাঝে দেখা হয়ে যাবে। এই ধরনের তথ্যসূত্র বিশেষ করে ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মকর্তার মধ্যে বা কর্মচারীর মধ্যে যখন কোনো কথা হয়, তখন ফ্রিশিং এর ক্ষেত্রে আমরা এই জাতীয় সেন্টেন্স ব্যবহার করি, সি ইউ এগেন ইন দ্য টাস্ক, কাজের ফাঁকে ফাঁকে দেখা হবে, প্লিজ প্লিজ আমাকে আশীর্বাদ করবেন। বস বলছে, ইউ আর ওয়েলকাম, ধন্যবাদ তোমাকে, বা স্বাগত তোমাকে। শেষ হয়েছে। তো আমরা কিন্তু 2 মার্কস আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু এই শর্ট কনভারসেশনে আমরা 2 মার্কস ক্যারি করব। তাহলে 2 মার্কস এখানে আমরা পেলাম। তো এই জাতীয় কনভারসেশন গুলো আসবে, এইটা হুবহু আসবে এমনটি নয়, এটা এসেছে কোনো একটা প্রশ্নে। তো এরকম ধরনের প্রশ্ন আপনারা সিস্টেমটা ঠিক রেখে এই প্রশ্নগুলোকে আপনারা মোটামুটি লেখার চেষ্টা করবেন। এরপর দেখেন, আরেকটা প্রশ্ন নিয়ে আমি কথা বলি। এটা 3 নাম্বার প্রশ্নে আসে, যেটা এখন আলোচনা করলাম, শর্ট কনভারসেশন। এবং 4 এবং 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আসে, 4-এ একটা আসে এবং 5-এ একটা আসে। তো 4-এ যে প্রশ্নটা আসছে কোনো একটা পরীক্ষায়, সেটা আমরা দেখছি এখানে, হোয়াট ইজ পাংচুয়ালিটি এন্ড হোয়াই ইটস নিডেড ফর ওয়ার্ক প্লেস। পাংচুয়ালিটিটা কি জিনিস? পাংচুয়ালিটি আমরা প্রায় জানি যে ছেলেটা পাংচুয়াল না বা মেয়েটা পাংচুয়াল না, এরকম ধরনের কথা ব্যবহার করা হয়।
তো এই জিনিসটা আসলে কি এবং এটা প্রয়োজন, কিসের প্রয়োজন, এটা কি জন্য প্রয়োজন আপনার ওয়ার্ক প্লেসে, সেই বিষয়ের উপরে কথা বলা হবে। তো এখানে দেখেন অ্যান্সারে লেখা হয়েছে পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট বিং অন টাইম। সময়নিষ্ঠতাই হচ্ছে পাংচুয়ালিটি। এখানে আমরা কি বলছি যে সময়নিষ্ঠতা এটা হচ্ছে পাংচুয়ালিটি। তাহলে সময়নিষ্ঠতা হচ্ছে পাংচুয়ালিটি এক কথায়, হুইচ ইজ ইসেনশিয়াল ইন দ্য ওয়ার্ক প্লেস, যেটা কিন্তু ওয়ার্ক প্লেসে অত্যন্ত প্রয়োজন। বিকজ কারণ হচ্ছে কি, ইট ডেমনস্ট্রেটস প্রফেশনালিজম, এটা নির্দেশনা দেয়, আপনার পেশার নির্দেশনা প্রদান করে। রেসপেক্ট ফর কলিগ, এটা কলিগদেরকে রেসপেক্ট করতে শেখায়, অ্যান্ড ক্লায়েন্টস, এবং আপনার ক্লায়েন্টদেরকে, যারা ক্রেতা রয়েছে তাদেরকে আপনার রেসপেক্ট করতে শেখায়, অ্যান্ড রিলায়েবিলিটি, এবং আপনার দায়বদ্ধতাকে কিন্তু পরিমার্জিত করে বা পরিশীলিত করে। তাহলে পাংচুয়ালিটিটা হচ্ছে একটা হ্যাবিট, ওয়ান টাইম হ্যাবিট, সময়নিষ্ঠতার অভ্যাস। দেখবেন যারা সময়ে কাজ করে তাদেরকে পাংচুয়াল বলা হয় বিশেষ করে। আর সময় যে কাজ করে সেসব কাজগুলোই কিন্তু ঠিক মতো করতে পারে। সো দ্যাট পাংচুয়ালিটি ইজ দ্য কিওয়ার্ড অফ বিং অ টাইম। এটা হচ্ছে ওয়ান টাইম, অর্থাৎ সময়নিষ্ঠভাবে কাজ করার একটা মূল মন্ত্র হচ্ছে পাংচুয়ালিটি। সো ইট ইজ নিডেড দ্য ওয়ার্ক প্লেস, এটা কিন্তু সো ইট ইজ ইসেনশিয়াল দ্য ওয়ার্ক প্লেস, এটা অত্যন্ত প্রয়োজন আপনার ওয়ার্ক প্লেসে টু ইমপ্রুভ হিজ প্রফেশনালিজম, আপনার প্রফেশনালিজমটাকে ইনরিচ করতে, আমরা প্রফেশনালিজমটাকে ইনরিচ করতে, এটা সমৃদ্ধ করতে, এটাকে উন্নত করতে, এটাকে কি বলা যায় যে পরিমার্জিত করতে ও পরিশীলিত করতে অত্যন্ত প্রয়োজন। আর এটা কি করে, ইটস নিডেড টু রেসপেক্ট ফর কলিগ, এটা কলিগদেরকে রেসপেক্ট করতে শেখায়। ইট হেল্পস আস টু রেসপেক্ট দ্য কলিগ, এটা আমাদেরকে সাহায্য করে রেসপেক্ট করতে কলিগদেরকে, অ্যান্ড ক্লায়েন্টদেরকে রেসপেক্ট করতে সহায়তা করে, অ্যান্ড রিলায়েবিলিটি, এবং আপনার যে মধ্যে যে দায়িত্বশীলতা রয়েছে এটাকে ইনরিচ করে এই পাংচুয়ালিটি। এটা কিন্তু পড়েছে কোনো একটা পরীক্ষায়, দেখেন। তো এভাবে আমরা লিখবো, অনুরূপ প্রশ্ন আসবে। এবার বলছে হোয়াই পাংচুয়ালিটি ইজ নিডেড ফর দ্য ওয়ার্ক প্লেস। আপনি যে কাজ করেন, মনে করেন আপনি গৃহিণী, বা আপনি ছাত্র, বা আপনি ছাত্রী, বা আপনি একজন পেশাজীবী, কি বলা যায় যে আপনি একজন কৃষক, এখন প্রত্যেকটা কাজে কিন্তু এটা প্রয়োজন। অর্থাৎ যে সময়ে ফসল বপন করার সময় হয়েছে সে সময়ে না বপন করে যদি অন্য সময়ে বপন করেন তাহলে ফসল হবে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো আপনাকে সময়ে ফসল বপন করতে হবে। আপনাকে যে সময় পড়ার কথা তখন পড়লেন না, অন্য সময় পড়লেন, বাট ওই পড়া কিন্তু আসলে পরীক্ষার পরে পড়ে কোনো কাজে আসবে না এই পরীক্ষার জন্য। সো আপনাকে সময়নিষ্ঠভাবে কাজটা করতে হবে, এটাই হচ্ছে শর্ত। তো আমি এখানে বলছি যে পাংচুয়ালিটিটা কেন প্রয়োজন আপনার ওয়ার্ক প্লেসে, আপনি যে যে জায়গায় কাজ করেন না কেন, পাংচুয়ালিটিটা কিন্তু প্রয়োজন। তো প্রফেশনালিজম অ্যান্ড রিলায়াবিলিটি, এর জন্য আপনার পেশাগত এবং দায়বদ্ধতার উন্নয়নের জন্য কিন্তু আপনার এই পাংচুয়ালিটি প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে রেসপেক্ট ফর আদার্স, অন্যকে সম্মান করতে এটা প্রয়োজন। এরপর নাম্বার 3 টিম ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ফ্লো ইফিসিয়েন্সি, অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করতে, আপনার কাজের ফ্লোটাকে বাড়াতে, গতি বাড়াতে, এবং আপনার দক্ষতা, কাজের গতির দক্ষতাকে বাড়াতে এটা প্রয়োজন। এরপরে ডেডলাইন ম্যানেজমেন্টের ইমপ্রুভ করতে এটা প্রয়োজন। পজিটিভ ওয়ার্ক কালচার, আপনার কাজের যে কালচার, যে সংস্কৃতিকে ইতিবাচক দিকে ধাবিত করার জন্য এটা প্রয়োজন। এবং ক্লায়েন্ট কনফিডেন্স, আর সময়নিষ্ঠতা প্রয়োজন, আপনার ক্লায়েন্টের মধ্যে কনফিডেন্সটা ইনরিচ করার জন্য এটা প্রয়োজন। লিডারশিপ অ্যান্ড পার্সোনাল গ্রোথ, আর আপনার সব থেকে বেশি প্রয়োজন যে জন্যে, সেটা হচ্ছে আপনাকে একজন নেতা হিসেবে মানুষ মানবে তখন যখন আপনার মধ্যে পাংচুয়ালিটি থাকবে। আপনি আসতে চাইলেন 4টায়, আসলেন বিকাল 4টায়, আসলেন সকাল 4টায়, তাহলে পাংচুয়ালিটি তো আপনার উপরে আস্থাহীনতা, আলটিমেটলি পাংচুয়ালিটির অভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে। সো একজন লিডারশিপের জন্য, তার লিডার হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হচ্ছে তাকে মাস্ট বি পাংচুয়াল, মাস্ট বি কালচার ইন হিজ হ্যাবিট, পাংচুয়ালিটিটা তার চরিত্রের মধ্যে, তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই কালচার করতে হবে। লিডারশিপ অ্যান্ড পার্সোনাল গ্রোথ, আর ব্যক্তিগত প্রবৃদ্ধি এবং লিডারশিপ, নেতৃত্বের উন্নয়নের জন্য আপনার এই পাংচুয়ালিটিটা প্রয়োজন। তাহলে আমরা এখানে কিন্তু 7টি পয়েন্ট তুলে ধরেছি। এই 7টি পয়েন্টের আলোকে আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব যে পাংচুয়ালিটিটা হচ্ছে আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। জীবনকে উন্নত করতে, এনরিচ করতে, জীবনকে পরিমার্জিত করতে,
পরিশীলিত করতে এবং মানুষের কাছে সম্মান অর্জন করার জন্য এই পাংচুয়ালিটির কোনো বিকল্প নেই। তো এখানে দেখেন আমরা আরো একটা প্রশ্ন এখানে নিয়ে আসছি, যেটা 5 নম্বর প্রশ্নে স্বভাবত এখানে আসতে দেখা যায়। হোয়াট কোয়ালিটি শুড এ লিডার হ্যাভ? আপনি একজন নেতা হয়ে গেছেন। নেতা বলতে এখানে রাজনৈতিক দলের নেতা নয়, আপনি আপনার সংসদের নেতা হতে পারেন, আপনার ফ্যামিলির লিডার হতে পারেন, আপনার স্কুলের প্রধান শিক্ষক হতে পারেন, আপনি একজন টিচার হিসেবে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে যখন কথা বলবেন তখন আপনি একজন লিডার। তো কোন কোয়ালিটি একজন লিডার ধারণ করবে, কোন কোয়ালিটিকে সে ধারণ করবে, লালন করবে, সেই বিষয়ের উপরে এখানে কথা বলা হচ্ছে। লিডার শুড পজেস কোয়ালিটিজ। একজন নেতার বেশ কিছু গুণের অধিকারী হওয়া অত্যন্ত প্রয়োজন, সাজাস। যেমন ইন্টিগ্রিটি, তার ভিতরে আন্তরিকতা থাকবে, সত্যনিষ্ঠতা থাকবে, সমানুবর্তিতা থাকবে, ক্লিয়ার কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে তার সুস্পষ্টতা পরিলক্ষিত হবে, অ্যাকাউন্টেবিলিটি, তার ভিতরে থাকবে দায়বদ্ধতা, তার উপরে যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে তার দায়বদ্ধতা তার উপরে থাকবে, এমপ্যাথি, সহানুভূতি, ভিশন, তার লক্ষ্য থাকতে হবে, অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট আদার্স, অন্যকে উৎসাহিত করা এবং অন্যকে প্ররোচিত করে নিজের পক্ষে, অর্থাৎ নিজের অন্যের সমর্থন নিজের পক্ষে আদায় করার মতো যোগ্যতা তার মধ্যে থাকবে লিডার। সেটা কথা দিয়ে হোক, তার কর্ম দিয়ে হোক, তার আচরণ দিয়ে হোক, যেভাবেই হোক অন্যকে মোটিভেট করে নিজের পক্ষে, তার মতামতকে নিজের পক্ষে নিয়ে আসার মতো যোগ্যতা, দক্ষতা এবং ব্যক্তিত্ব তার মধ্যে থাকতে হবে। হিয়ার আর সাম কি কোয়ালিটিস ব্রোকেন ডাউন ইনটু ক্যাটাগরিজ। এখানে কি ইন্টিগ্রিটি, সেলফ অ্যাওয়ারনেস, কারেজ, অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপেক্ট, এই 5টাকে আমরা কিন্তু তুলে ধরেছি একজন লিডারের গুণ হিসাবে। তো আমরা এখানে আজকে বেশ কিছু প্রশ্নের উপরে আলোচনা করলাম। তো এই প্রশ্নগুলোর উপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় এবং কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে কমেন্ট বক্সে লিখলেও হবে, বা আপনারা এই বিষয়টা একটু স্টাডি করবেন, করার পরে আমার সাথে মত বিনিময় করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে সি গ্রুপের উপরে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো কথা বলেনি। তো এখানে কিন্তু সি গ্রুপের একটা কি বলা যায়, একটা প্রজেক্টের উপরে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরকম প্রতিবেদন অনেক সময় আসে, এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। দেখে বুঝতে না পারলে আমি পরবর্তীতে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানে আমরা সমাপ্ত করতে চাচ্ছি। তো ক্লাসের শেষ লগ্নে আমি আবারও বলছি যে আপনাদের আজকে গ্রুপের মধ্যে কিন্তু গ্রুপ এ এর উপরে সিলেক্টেড কিছু এমসিকিউ আমি দিয়েছি, এটা আপনারা দেখবেন। এবং আজকে ক্লাসে আমি গ্রুপ এ এর উপরে 7টি এমসিকিউ আলোচনা করেছি এবং গ্রুপ বি থেকে কিন্তু 3টা প্রশ্ন, একটা শর্ট কনভারসেশন এবং আরো 2টা প্রশ্নের উপরে আমি আলোচনা করলাম। সো আপনারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আল্লাহ।